দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তথ্য আগ্রাসন কোন পথে কূটনৈতিক সম্পর্ক, এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আছেন যুক্ত মোহাম্মদ তারেক রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকের সারাদিন আসলে গণমাধ্যমের যে প্রধান খবরগুলো, ভারতে বসে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পতিত স্বৈরাচার হাসিনা সমালোচনা ভারত সমর্থন করে না বলে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব, যিনি কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন। আমরা দেখলাম ভারতীয় মিডিয়া এমন বিবৃতি দেন তিনি গত 16 বছর ধরে যে স্বৈরশাসন আমরা দেখলাম তার বিপরীতে আসলে অনর্গল এই ধরনের সমালোচনাকে আসলে কিভাবে দেখেন, একই সঙ্গে মানে এই যে কূটনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটা আমরা কয়েকদিন থেকে আলোচনা ছিল যে ফরেন সেক্রেটারিদের মধ্যে যে কনসালটেশন যেটাকে আমরা বলি, সেখানে গত কয়েকদিন আমরা আলোচনা করছি যে এটাকে কিভাবে ভারতের দিক থেকে কোনো পরিবর্তন আসে কিনা, বা এই যে যেভাবে বরফ জমছিল সেই বরফ কতটুকু গলে এই সফরের পর, সেটির দিকে আমরা তাকিয়েছিলাম। একটা ভালো দিক হচ্ছে যে যেটা আমরা একটা ইমিডিয়েট রিয়াকশন দেখলাম, যে জিনিসটা বারবার আমরা যতদূর জানি যে উপস্থাপন করা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে, যে শেখ হাসিনা যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন এবং সেটি যে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং সরকারও ভালোভাবে নিচ্ছে না, সেটি খুব পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এটাই আমার ধারণা আমাদের পত্রিকাগুলোতে যে নিউজ হয়েছে বা যেভাবে আলোচনা হয়েছে তার মূল বিষয় ছিল এটি। সবচেয়ে ভালো দিক হচ্ছে যে উনি যে ফোরামে এই কথাটি বলেছেন, যে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, যেটি একটি পাওয়ারফুল কমিটি, ওখানে উনি কয়েকটি জিনিস কিন্তু বলেছেন। শুধুমাত্র হাসিনার যে ভারতে বসে রাজনীতি তা না, উনি বলেছেন যে ভারত জনগণের সাথে সম্পর্ক করতে চায় এবং বলেছেন যে একটা ভুল ধারণা স্থাপিত হয়েছে, যেটা আমরা বারবার বলছি যে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত কি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে নাকি চিরদিনের মতো একটি দলের সঙ্গে। এই কথাটা আমার ধারণা এখানে আলোচিত হয়েছে এবং সেটিকে উনি হাইলাইট করেছেন। এরপরে বাণিজ্যের কথা উনি বলেছেন যে বাংলাদেশ অন্যতম বাণিজ্য সহযোগী ভারতের, ভারত চায় সম্পর্ককে এগিয়ে নিতে জনগণের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আরও দুটি বিষয় উল্লেখযোগ্য, উনি রেল পরিষেবা নিয়ে কথা বলেছেন, উনি ভিসা নিয়ে কথা বলেছেন এবং অবশ্যই সংখ্যালঘুদের বিষয়টি এখানে এসছে। কিন্তু যেটি শিরোনাম আপনি দিয়েছেন, আমার ধারণা যে ওনার এই ভিজিটে সেই জায়গাগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে হয়তো বা বিষয়গুলো খণ্ডন করা হয়েছে। যে তথ্য সন্ত্রাস যেটা আমরা গত কয়েকদিন দেখেছি, এখানে একটা ছোট্ট জিনিস আমি একটু বলে নিই যে এর আগে ইদানিংকালে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছিল সেটা আসলে কুমিল্লায় 2021 সালে, এবং অবশ্যই কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জায় বা প্যাগোডায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু ওই সময় কিন্তু 28টি জেলায় বিভিন্ন মন্দির আক্রান্ত হয়েছিল, 9 জন মৃত্যুবরণ করেছিল। তখন কিন্তু আগের সরকার 21 সালের কথা বলছি। তখন কিন্তু আমরা ভারতীয় মিডিয়ার এরকম প্রপাগান্ডা দেখিনি। এটি হচ্ছে এক। দুই হচ্ছে যে 3টা মেশিন, যে ভারতের মিডিয়া, ভারতের সুশীল সমাজ এবং রাজনীতিবিদ, বা আমার জানা মতে বা যতদূর আমি বুঝি বা দেখেছি যেটা, যে সবাই একসঙ্গে একটা রাষ্ট্রীয় মেকানিজম হয়ে এই প্রপাগান্ডায় অংশগ্রহণ করাটা কখনো আমরা দেখিনি। তৃতীয় হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দেশীয় অনলাইন স্ক্রিনিং প্ল্যাটফর্ম যেগুলো এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, সবাই কিন্তু বলছে 60 থেকে 70% ভুল ছবি বা তথ্য পরিবেশন করা হয়েছে, যেটার মাধ্যমে সাধারণ মানুষকে একটা বাংলাদেশ বিরোধী অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। আর তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে কয়েকজন রাজনীতিবিদ, পার্টিকুলারলি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে সব সময় একটু বুঝে শুনে কথা বলা, তার মুসলিম ভোট ব্যাংক চিন্তা করে। কিন্তু এবার যখন দেখলাম যে বিজেপি যখন খুব সোচ্চার পশ্চিমবঙ্গে, উনি কিন্তু আর সেটা চিন্তা না করে হিন্দুত্ব যে ভোট বা হিন্দুদের যে ভোট, সম্ভবত তাকে টার্গেট করে উনি বললেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানো উচিত। এটা কিন্তু একদম খুবই অত্যাশ্চর্য একটি ঘটনা। তারপরে আমরা দেখলাম যে আগরতলায় হামলা এবং কলকাতায় সমাবেশ, দিল্লিতে সমাবেশ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা যে ধারণা করছিলাম যে সব বিষয়গুলো হয়তো বা বক্তব্য পিছিয়ে আসতে হয়েছে, সেজন্য আমরা আশা করছিলাম যে এই সফরের পরে একটা মেসেজ হয়তো বা আমরা আশা করি ভারতের কাছ থেকে, যে ভারত কিছু কিছু উদ্যোগ নেবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যে যখন ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো, তারও বক্তব্য কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল না এবং উনি আগরতলার ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন, যেটি ভিয়েনা কনভেনশনের সেকশন 22 সিরিয়াস ভায়োলেশন, সেটিকে উনি কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছেন। কিন্তু এবারে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব উনি একটা রাইট প্ল্যাটফর্ম, যেটা মিডিয়াতে না বলে বা কোনো আলোচনা সভায় না বলে,
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি সেটাতে উপস্থাপন করলো। আমরা আশা করি যে এই ঘটনাটি একটি শুরু, এবং যেটা জিনিস আমরা দেখতে চাই যে তার যে স্টেটমেন্টগুলো যেটি উনি হাসিনা সম্পর্কে বলেছেন, বা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপনের কথা বলেছেন, বাণিজ্য সম্পর্কের কথা বলেছেন, সেটি বাস্তবিক প্রয়োগিক দিকে যাবে। এবং একটি জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এখানে যে ঘটনাগুলো ভারত কেন্দ্রিক ঘটেছে সেটি কিন্তু রিঅ্যাক্টিভ ঘটনাগুলো ওখানে শুরু হয়েছে, এরপরে বাংলাদেশের জনসাধারণ, রাজনৈতিক দল বা সাধারণ মানুষ সেটার প্রতি রিয়্যাক্ট করেছে। তাহলে ওই দিক থেকে একই ঘটনা হতে হবে। আমরা দেখতে চাই যে এই সফর পরবর্তীতে ভারতীয় সরকার এটা অনুধাবন করে যে বাংলাদেশের জনগণ এবং এখন যে 5ই আগস্টের পরে পরিবর্তিত ব্যবস্থা, সেটি আসলে ভারতকে নিশ্চিত করতে হবে যে তারা সম্পর্কটা জনগণের সাথে নির্মাণ করবে, এবং এই বাস্তবতা মেনে নিয়ে পরিবর্তনগুলো আমরা দেখতে চাই, এবং শুধুমাত্র স্টেটমেন্টের মধ্যে যেন এটি সীমাবদ্ধ না থাকে, এটা যেন প্রয়োগ হয়। আমি সেখানে আসলে প্রশ্নটি যে আসলে 4 মাসে আমরা লক্ষ্য করলাম যে মিথ্যা প্রোপাগান্ডা, আগ্রাসন চলেছে 4 মাসে, একটি বিবৃতি 4 মাস পরে আমরা লক্ষ্য করেছি যে এসেছে, কিন্তু সেটি যে সম্পর্কে কতটা প্রভাব ফেলবে আমরা কিন্তু ওই ধরনের উন্নতি কিন্তু এখনো দেখিনি, যে হ্যাঁ তারা তাদের এই মিথ্যা প্রোপাগান্ডা থেকে সরে আসছে বা জনগণের সাথে সম্পর্কের জায়গাগুলোতে আরো শক্তভাবে এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু সময়ের ব্যাপার। কি বলবেন? না, অবশ্যই। এবং প্রথম যে জিনিসটা হচ্ছে কি, আমরা কয়েকদিন থেকে এটা আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে যে অধীনতামূলক মিত্রতায় কিন্তু আমরা থাকতে চাই না। আমরা ন্যায্যতা, সম অধিকার এবং অবশ্যই রেসপেক্টফুল একটা রিলেশনশিপের দিকে দেখতে চাই। সেই জায়গাটার পরিবর্তনটা আমরা এখান থেকে শুরু হোক বলে আমরা চাই। দেখুন, শেখ হাসিনা একটা স্টেটমেন্ট আমি কোট করি যে আমরা ভারতকে যা দিয়েছি সেটা কোনোদিনও ভুলতে পারবে না, বা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, স্মরণ রাখতে হবে। আমরা যা ভারতকে যা দিয়েছি সেটা ভারতকে স্মরণ রাখতে হবে। কি কি ভারত পেয়েছিল? তাহলে হচ্ছে যে ধরেন নামমাত্র শুল্কে ট্রানজিট আমরা দিয়েছি, সেটা রোড এবং পোর্ট বোথ, রেলওয়েও আমরা জানি যে চিটাগং পোর্ট দিয়ে আগেই ট্রেড হচ্ছিল, মংলা বন্দর থেকে অপারেশন শুরু হয়েছে। এরপরে আমরা তিস্তার পানি আমরা পাইনি, কিন্তু আমরা ফেনী নদীর পানি দিয়েছি। আমরা বিদ্যুৎ যে রেটে লোকালি পাই তার চেয়ে বেশি রেটে বিদ্যুৎ কিনেছি। আমরা তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আমাদের মতো একটা ছোট্ট দেশ থেকে ভারতে গেছে। আমরা ভারতে যে আমাদের যে বইয়ের ছাপাখানা, আমাদের শিল্পের ধ্বংস করে ভারতকে সেটা দেয়া হয়েছে। আমাদের যে আইটি সেক্টরে একটা একক আধিপত্য তৈরি হয়েছে। আমাদের টিভি চ্যানেলগুলো নিয়ে আমরা কথা বলেছি, অসংখ্য মানুষ বর্ডারে মৃত্যুবরণ করেছে। তার মানে কি একপক্ষীয় একটা ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। আমি আপনার এই বক্তব্যে আমি আসবো, আমরা আরো ভারতের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি একটু মোহাম্মদ তারেক রহমান আপনাকে একটু শুনতে চাই, আসলে ভারতের সঙ্গে যে আসলে ভারত যে ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়ে বাংলাদেশ নিয়ে যে ধরনের তথ্য আগ্রাসন বলি, মিথ্যাচার বলি, যা কিছু করছে, এতে আসলে কূটনীতিতে কি প্রভাব পড়তে পারে? আমরা এখনো একটি বিবৃতি কিন্তু আজকে মাত্র আমরা পেয়েছি, কিন্তু তার বাস্তবায়ন এখনো কিন্তু দেখি নাই। জি, শেখ হাসিনার পতনের পরে ভারত একটা অস্বস্তিকর পিরিয়ড পার করছে। তারা কমফোর্ট ফিল করছে না আমাদেরকে নিয়ে, আমাদের সরকারকে নিয়ে, এবং এই অস্বস্তি থেকে তাদের অস্থিরতাগুলো প্রকাশ পাচ্ছে, প্রতিক্রিয়া জানাচ্ছে। সেটা ভারতের নাগরিকরাও জানাচ্ছে, তাদের মিডিয়া, তাদের যারা বুদ্ধিজীবী, তারা আবার রাজনৈতিক মহল থেকে এটা করছে। তো এটা আমরা যতই বলি না বা রাজনৈতিক পরিভাষায়, কূটনৈতিক পরিভাষায় সুন্দর করে বলি ভারতের সাথে মিত্রতা বা বন্ধুত্ব, এটা কিন্তু নাগরিকদের মধ্যে ওই পর্যায়ে নাই বা সম্পর্কের ওই পর্যায়ে নাই। এমনি সামনে সামনে বলছে, যেমন যে বিজ্ঞপ্তিটা দিয়েছে, যে বক্তব্যটা যে শেখ হাসিনার বক্তব্য তাদের বক্তব্য না, কিন্তু বাস্তবে আমরা যেটা আমাদের কাছে যেটা ভাবছি, আমরা মনে হচ্ছে যে ভারতের গণমাধ্যমগুলোকে শেখ হাসিনা অর্থ দিচ্ছে কিনা এই অস্থিরতার জন্য, এগুলো করার জন্য কিনা। ঠিক আছে, এগুলো বক্তব্যের সাথে সামঞ্জস্য থাকতে হবে। যে বক্তব্যটা দিল, এই ঠিক একদিন আগে একজন নাগরিককে হত্যা করা হলো সীমান্তে, তার 2 দিন আগে আরেকজন নাগরিককে হত্যা করা হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে। বক্তব্যের সাথে কাজের কোনো মিল দেখছি না আমরা। আবার দেখেন যে 78 জন আমাদের মৎস্যজীবী ভাই, তাদেরকে ধরে নিয়ে গেল বাংলাদেশের সীমা থেকে। হ্যাঁ, এখন আমরা আবার বক্তব্য দিচ্ছি গতকালের ঘটনা। হ্যাঁ, এটা খুব ইমিডিয়েটলি। তো এগুলো এই বন্ধুত্বকে আমরা কিভাবে ডিফাইন করব কূটনৈতিক ভাষায়, যেভাবে দেখাচ্ছে? শেখ হাসিনা বক্তব্যকে সমর্থন করেন না, আবার বাংলাদেশে যখন বিচারের মুখোমুখি বা তার নামে মামলা হয়েছে, যদি বাংলাদেশ চায় সেক্ষেত্রে দেবেন কিনা, এরকম একটি প্রশ্ন কিন্তু আছে। এখন ভারত তো শেখ হাসিনার সঙ্গে বেইমানি করবে না, কারণ শেখ হাসিনার অনুগত, শেখ হাসিনা হলো ভারতের প্রতি অনুগত। যদি
ভারত শেখ হাসিনার সাথে বেইমানি করে বসে, তাহলে ভারত এইরকমভাবে আরও যে সকল অনুগত টুলস রেখেছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক মহলে, তাহলে ওই টুলসগুলো ভাববে যে আপনার শেখ হাসিনার সঙ্গে ভারত বেইমানি করেছে, সো আমাদের সাথেও ভারত বেইমানি করবে। তো ওই জায়গাটা ভারত কখনো তাদের এই টুলসের জায়গাতে আঘাত তারা আসতে দেবে না। এই জন্য কিন্তু তারা শেখ হাসিনাকে সেভ করেছে এবং সামনেও সেভ করবে। কূটনীতিতে কি প্রভাব পড়তে পারে? এটা প্রভাব কি, বাংলাদেশের নাগরিকরা এখন একসাথে আছে, একমতে আছে, কিন্তু আবার ঝুঁকিও আছে। এই আপনার হলো যে আচরণগুলো হচ্ছে, এই আচরণগুলোর মধ্যে রাষ্ট্রের একটা পলিসি দেখা যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগের লোকগুলোকে আটক করা হচ্ছে না। এটা কিন্তু রাষ্ট্রের একটা পলিসি, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কিভাবে চলবে, তাই তারা নিচ্ছে না। এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে একজন ছাত্রকে মানে 5 জন মিলে কুপিয়ে হত্যা করেছে, ছেলেটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অনেকদিন কথা বলছিল এবং শেখ হাসিনা পতনের সময়ও আন্দোলনে সক্রিয় ছিল। এরকম একজন মানুষকে মরতে হলো, তার মানে কি আমরা যারা এই মুভমেন্টে ছিলাম তারা অনিরাপদ। আমাদের যে কোনো সময় যে কেউ পাশ থেকে একটা ইট মারতে পারে মাথায়, অথবা একটা চাপাতি দিয়ে কোপ মারতে পারে। এই সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এই সরকার তো আন্দোলনকারীদেরই সরকার না, কোনো একটা জায়গায় সবারই সমর্থন। আমি ওটাই বললাম যে আমাদের একটু খুঁজে বের করতে হবে সরকারের কোনো একটা পলিসি আছে কিনা, যেই পলিসিতে এই মানে স্বৈরতন্ত্রের যে উইংসগুলো আছে বা যে পার্টিকেলগুলো আছে ওগুলোকে সেফ এক্সিট দেওয়া অথবা কমফোর্টে রাখা। সেটা কারা করছে? এটা রাষ্ট্র বলতে সরকার বা সরকারের মধ্যে এখনো তাদের দোসররা বসে আছে। সরকার করছে, এটা সরকারের নীতি, এটাকে বলতেই হবে সরকারের নীতি। সরকার যদি নীতি নিত যে আমি আগামী 24 ঘন্টায় 5,000 মানুষকে গ্রেপ্তার করব যারা গণ অভ্যুত্থানে সন্ত্রাস করেছে, সরকারের এই পুলিশ, এই র্যাব, এই সেনাবাহিনী সেটা পারত। এই সেনাবাহিনী ইতিপূর্বে চিরুনি অভিযান দিয়ে এই বিরোধী রাজনীতির মানুষকে গ্রেপ্তার করেছে, সুতরাং তাদেরকে আদেশ দিলে তারা এই স্বৈরতন্ত্রের উইংসগুলোকে গ্রেপ্তার করতে পারবে না, এইটা ভাবাই যায় না। তাদের সকল সক্ষমতা রয়েছে, এটা হলো নীতির বিষয়। এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের এনভায়রনমেন্ট তৈরি করতে চেষ্টা করছে, কিন্তু এই ফ্যাসিবাদ তাদের দোসর অথবা গণহত্যায় অভিযুক্ত তাদের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স মানে তো আমি অনিরাপদ, আমি এখানে চুপ করে আছি, ওকে আমি কিছু বলবো না, কিন্তু ও যখন সেফ একটা পাবে, ও যখন ফ্রিলি মুভ করবে, ওর প্রতি ও যে ক্ষমতা হারিয়েছে, তার যে ক্ষমতা হারানোর, এই ক্ষমতা হারানোর ক্ষত থেকে সে যে আমার কি ক্ষতি করবে এটা তো মানে আনডিফাইন্ড। তো এটা জি, আমি একটু আবারও যেতে চাই ডক্টর আব্দুল আল মামুন স্যার আপনার কাছে। কূটনীতিতে আসলে ভবিষ্যতে কি ধরনের প্রভাব পড়তে পারে? কারণ আমরা একটি বিবৃতি মাত্র আমরা লক্ষ্য করেছি, কিন্তু গতকালই 78 জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে, এই ধরনের ঘটনা কিন্তু আছে আসলে। আর আপনি বলছেন যে তারা আমাদের থেকে তৃতীয় রেমিটেন্সের দেশ, তাদের কাছে বাংলাদেশ, সেখানে এই সম্পর্কটি কেন চতুর্থ রেমিটেন্সের এই সম্পর্কটি কেন বা এমনটা কেন করছে না? আমি ওই কূটনৈতিক ধারণাটা আলোচনা করার আগে একটু আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে প্রতিবেশীর সাথে ভারতের মূল নীতিটা কি। ওরা বলে যে প্রতিবেশীর সাথে আমাদের ভারতের মূল নীতি হচ্ছে সংযোগ, বাণিজ্য এবং যোগাযোগ, এটি হচ্ছে নেইবার ফার্স্ট পলিসির প্রধান কথা। আবার এটাকে একটু তারা রিডিফাইন করে ইকোনমিক পার্সপেক্টিভে বলে যে একটা ইকোনমিক করিডোরগুলো অ্যাক্টিভেট করা, তারপরে আপনার উৎপাদন বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এই জায়গাটা তো আন্ডারলাইন করতে হবে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। কিন্তু আমরা যদি গত কিছুদিন থেকে ভারত বাংলাদেশ যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে, প্রথম তাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট দেয়া। আসলে তারা যে প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন করে এটা লাইন অফ ক্রেডিটের আওতায়, তার মানে আমরা সাপ্লায়ার্স ক্রেডিটও বলা যায়, যে আমরা কিন্তু টাকা চোখে দেখি না, এখানে পণ্য আসে, সেবা আসে, তাদের এক্সপার্টরা এটা বাস্তবায়ন করে, কিন্তু আমরা এবং যে অ্যাক্সেসরি দরকার সেটাও মোটা দাগে ভারত থেকে আসে। দুটো ছোট ছোট উদাহরণ আপনাকে দিই যে কীভাবে কূটনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় যেতে হবে। দেখেন, ফেনী নদীর উপরে আমরা জানি ভারত বাংলাদেশ মৈত্রী সেতু নির্মিত হয়েছে। সেটার উদ্দেশ্য যদি আমরা দেখি, আসলে ত্রিপুরা থেকে আমাদের যে চিটাং পোর্ট তার দূরত্বটা কমিয়ে আনা, এই সেতুর কারণে মাত্র 111 কিলোমিটার হয়েছে। আরেকটি উদ্যোগ ভারত নিয়েছে, যেটা হচ্ছে যে ত্রিপুরার সাবরুম থেকে আমাদের রামগড়, খাগড়াছড়ি, এটিকে যুক্ত করা। টার্গেটটা কি, যে আমার মাতার বাড়িতে যে ডিপ সি পোর্ট হচ্ছে সেখানে ভারতে তখন দূরত্বটা হয়ে যায় মাত্র 99 কিলোমিটারের মতো। তাহলে এই দুটোকে যদি আমরা সামনে রাখি, আরও 2-3টা উদাহরণ আমি দেই। সেটি হচ্ছে যে ভৈরব সেতুর কথা আমরা জানি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা জানি, বা বলা হচ্ছে যে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছে ভারত। আরও একটি ঘটনা আমাদের মাথায় রাখতে হবে, যে এইগুলো ছাড়াও কিন্তু ঢাকা কলকাতা রেল লাইন, তারপর আগরতলা চিটাং রেলওয়ে,
আগরতলা মাতারবাড়ি রেলওয়ে, এগুলো কিন্তু প্রস্তাবিত প্রকল্প। সো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেমন এক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উপর অনেকটা নির্ভরশীল, কিন্তু ভারত তার নর্থ ইস্টে যে দীর্ঘদিনের সমস্যা, যে ল্যান্ডলক সিচুয়েশন, তাদের একটা বড় স্বপ্ন যে বাংলাদেশের মধ্যে কানেক্টিভিটি ডেভেলপ করে নর্থ ইস্টের যে ভ্যালু চেইন, অর্থাৎ এগ্রো, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম, গ্যাস, যেগুলোর কথা বলা যে ভেরি রিসোর্সফুল বাট ল্যান্ডলক একটা সিচুয়েশন, সেটার থেকে কি বে অফ বেঙ্গলে কানেক্ট করে আসিয়ান বিয়ন্ড একটা ট্রেডের তারা স্বপ্ন দেখে। তাহলে কি যে শুধুমাত্র আমরা বুঝতে যেন ভুল না করি যে ভারতের উপরে বাণিজ্যের ক্ষেত্রে নির্ভরশীল, কিন্তু ভারত তার একটা বড় অঞ্চলের জন্য আমাদের উপর কিন্তু অনেক অংশে নির্ভরশীল কানেক্টিভিটির জন্য। এবং সেজন্যই কিন্তু যে উচিতটা ছিল যে আমাদের হয়তো ছোট দেশ, আমাদের রিসোর্স নেই, কিন্তু কানেক্টিভিটির যে বার্গেনিং পাওয়ারটা ছিল এটা আমরা আসলে হারিয়েছি গত সরকারের। এই জায়গা থেকে শুনতে চাই আপনার একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম ডক্টর আব্দুল আল মামুন স্যার আপনার কাছে। আসলে ভারতীয় মিডিয়ার এই অপপ্রচারের শেষ কথা আপনি যেখান থেকে বলছিলেন আমি একটু জানতে চাই। আমি বলছিলাম যে আমাদের এটা ভুলে গেলে হবে না যে ভারত আমরা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি কানেক্টিভিটি, ট্রানজিট এবং ইকোনমিক রিজনে। এবং আমরা জানি যে নর্থ ইস্টে যে ভারতের দীর্ঘদিনের সমস্যা, আমরা গুরুত্বপূর্ণ এই জিনিসটা, কিন্তু ভারত আমাদের কাছে, আমরা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি তো এই জন্য মনে করি যে ভারত যে প্রোপাগান্ডাটা করছে, তারা যেভাবে, যে কথাটা উনি বলছিলেন যে তারা যে সুবিধাটা নেওয়ার চেষ্টা করেছে হাসিনা সরকারের কাছ থেকে, সেই সুবিধাটা তারা আর পাবে না। তাদের যে প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং, ট্রানজিট প্ল্যানিং, পোর্ট প্ল্যানিং, সেটা কিন্তু আগের মতো আর এখন আর পাবে না। আগের মতো যেহেতু পাবে না, তারা এমন জায়গায় আমাদের কূটনীতিকে নিয়ে যেতে চায়, এমন একটা প্রেশারের জায়গায়, যে বার্গেনিংটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেন আগের মতো করে সুবিধা পায়। কিন্তু সেটা অবশ্যই আমরা সেটা হতে দিতে পারি না। কয়েকটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমি যে চলমান প্রকল্পগুলোর কথা বললাম, তার বাইরেও কিন্তু প্রপোজ যে প্রকল্পগুলো, আমি যদি 3টার উদাহরণ দিই, যে সিরাজগঞ্জের রেল, সিরাজগঞ্জ বাজার স্টেশন যেটা, সেখানে একটা কন্টেনার হ্যান্ডলিং সুবিধা করার কথা আমাদের। তারপরে বেনাপোলে 900 মিটার একটা সাইডিং ইয়ার টার্মিনাল করার কথা। এরপরে দর্শনায় একটা লোডিং আনলোডিং প্ল্যাটফর্ম করার কথা। তাহলে দেখেন, এই অবশ্যই আমরা ভারতের সাথে ট্রেড চাই, কিন্তু এই সমস্ত সুবিধাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা ভারতের বাণিজ্যকে ফ্যাসিলিটেট করবে। কিভাবে? কারণ অলরেডি তারা এই কাজগুলো কেন হচ্ছে? শুধু কি আমাদের পণ্য আদান প্রদানের জন্য না, এই কাজগুলো করা হবে এই জন্য যে তারা তাদের ওখান থেকে পণ্য এনে আমাদের চিটাগং পোর্ট এবং মংলা পোর্ট দিয়ে এবং ভবিষ্যতে মাতারবাড়ি পোর্ট দিয়ে যেন তারা পণ্য পরিবহন করতে পারে আমাদের বে অফ বেঙ্গল দিয়ে, একদম আসিয়ান থেকে, যেটা ইন্দো প্যাসিফিক হয়ে সেটা চলে যাবে বিশ্বের অন্যান্য দেশে। আরেকটি জিনিস দেখেন, যে আমি কয়েকটা কারণ বলি যে কেন আমাদের এখানে আমরা ভারতের কাছে গুরুত্বপূর্ণ। দেখেন, ভারতের একটা বড় যে এখন চ্যালেঞ্জ, সেটি হচ্ছে নর্থ ইস্টের ইকোনমিক কন্ডিশন এবং চাইনিজ প্রেশার। নর্থ ইস্টে একটা সবসময় থ্রেট। এবং আপনি জানেন হয়তো বা কিছু কিছু প্রদেশে, পার্টিকুলারলি অরুণাচল, নাগাল্যান্ড, এসব অঞ্চলের মানুষেরও এক ধরনের চায়না প্রীতি রয়েছে। তারা কিন্তু ভিসা ছাড়া ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েই চলে যেতে পারে চায়নাতে। এবং ওখানে কিন্তু ভারতের একটা পলিসি হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি নিলেও, অর্থাৎ অ্যাক্ট ইস্ট পলিসির মূল কথা হচ্ছে নর্থ ইস্টের অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি নিলেও কিন্তু ভারত সেভাবে নর্থ ইস্টের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারেনি। অথচ সেখানে কিন্তু কৃষিজ, বনজ, তেল, গ্যাস, জলবিদ্যুৎ, এগুলো পসিবিলিটি আছে। কিন্তু সমস্যা হচ্ছে ট্রেডটা কীভাবে হবে। সেই ট্রেডটা তারা করতে চায় আমাদের মধ্য দিয়ে। আরেকটা জিনিস দেখেন, যে ভ্যালু চেনের কথা আমরা বলছি, একটু আগে আমি বললাম যে আমাদের এখানে আমাদের ভ্যালু চেনটা টাইমলি এবং কস্টলি। ভারত মনে করে যে বাংলাদেশের যে নিড ইন্ডাস্ট্রি, সেটা তারা নর্থ ইস্ট থেকে ফিল করতে পারে। তাহলে কি হবে? নর্থ ইস্টের ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটবে। এখন সমস্যা হচ্ছে যে যেহেতু ভারত আমাদের উপর নির্ভরশীল এসব কারণে, এই জায়গাটাতে ডিপ্লোমেসিটা ভারত, যে কথা একটু আগে আমি বললাম, যে তারা চায় যে নতজন ডিপ্লোমেসি থাক। এখানে আমাদের সরকারের অবস্থান নিতে হবে, জনগণের অবস্থান নিতে, যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু সেটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সমতার ভিত্তিতে। সেটাই হবে আমাদের কূটনীতির মূল কথা। জি, আমি যেতে চাই মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে। ভারতীয় মিডিয়ার এই অপপ্রচারের শেষ কোথায় দেখেন? আসলে কি শেষ হবে, নাকি আবারও তারা সেই আগের মতো যেন পররাষ্ট্রনীতির কথা, যেটি জনাব আব্দুল আল মামুন স্যার বললেন, সেদিকে এগোবে? পরিবর্তন আমরা আমাদের রাজনীতিবিদরা আসলে অবস্থান থেকে সরবে? ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব, আমি প্রথমে বলেছি, এটা নাগরিক, রাজনৈতিক পর্যায়ে, মিডিয়া, সব দিক থেকে আছে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং বাড়তে থাকবে।
যদিও আমাদের এটা ভাবা উচিত না যে আমরা তো যুদ্ধ ভাব দেখতে চাই না, ঠিক আছে, আমরা কেউ চাই না এটা, কিন্তু মানে আমাদের প্রতি যে আচরণগুলো করছে সেগুলো এই ধরনের একটা এনভায়রনমেন্ট ডেভেলপ করছে এবং তারা মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচারও করছে যে তাদের অমুক জায়গায় এতগুলো সেনাবাহিনীর গাড়ি রেখে দিছে, অমুক জায়গায় মিসাইল রেডি, এগুলো তারা প্রচার করছে এবং প্রতিনিয়ত গুজব রান্না করছে, তারা রান্না করে করে এগুলো ডেলিভারি করছে, মানুষ সেগুলো খাচ্ছে, তাদের নাগরিকরা খুব খুশি যে ভারত মনে হয় জিতে গেছে। এখন বিষয় হলো ভারত এমন একটা পজিশনে আছে এবং বাংলাদেশ এমন একটা পজিশনে আছে, এই পজিশনে বাংলাদেশ ছাড়া ভারতের অস্তিত্ব তারা ভাবতেই পারবে না, অথচ এইরকম সিচুয়েশন হওয়া সত্ত্বেও আমরা কিনা নতজানু আচরণ করছি। তো এই নতজানু আচরণ করছি যে করে আমরা বেনিফিট কি পাচ্ছি, মানে ধরেন শেখ হাসিনা যা যা দিল অথবা এরপরে সরকার যা যা দেবে, নতজানু আচরণে কি কোনো বেনিফিট আছে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমি ভারতের সঙ্গে আমার যে বাণিজ্য অর্থনীতি কোন কোন জায়গা থেকে আমাদের যে সীমান্ত হাট হয়েছে, ওই সময় যখন হলো এটা, তখন সমস্ত সুধী সমাজ, সুশীল বুদ্ধিজীবী তারা বলল এই সীমান্ত হাট হলে বাংলাদেশ ভারতের বাণিজ্য ঘাটতি কমে যাবে, অথচ এই সীমান্ত হাটের পরে বাংলাদেশে আরও অধিক পরিমাণ ইন্ডিয়ান পণ্য ঢুকতে থাকলো। তাহলে কি উল্টা ঘটে গেল আবার? আমি আজকে বলবো যে এই যে রেলপথগুলো বাংলাদেশের বিরুদ্ধে করছে, এই রেলপথের জন্য যে জমি অধিগ্রহণ করছে, বাংলাদেশের নাগরিকরা আর কোনো দিন জীবনেও এই জমি ফেরত পাবে? এই জমিটা বাংলাদেশের উপর দিয়ে রেলপথটা, অথচ এই জমিটা ভারতের পারপাস সার্ভ করছে, যেন এইটার মালিক ভারত। যেই ইপিজেডের জন্য বা ইকোনমিক জন্য ইন্ডিয়াকে জায়গা দিল, এই জায়গা বাংলাদেশ কোনোদিন ফেরত পাবে? অথচ এই জমিগুলো যখন গ্রহণ করেছে তখন কৃষকদেরকে মারপিট করেছে, কৃষকরা বলেছিল আমার জীবন যাবে, আমি এই জমি দেবো না, আন্দোলন করেছে, তাদেরকে মারধর করে করে সাইন দিয়ে এগুলো আওয়ামী লীগের লোকেরা এগুলো করিয়ে নিয়েছে। এবং এই জায়গাটাকে ইকোনমিক জন্য জায়গাকে কি দেখিয়েছিল এটা একটা জলাশয়, জলাবদ্ধ এলাকা, এখানে সেচ কাজ কৃষিকাজ হয় না, তাই এটাকে দিয়ে দেওয়া যেতে পারে। আপনারা ওই চুক্তিটা নতজানু পররাষ্ট্রনীতি থেকে কিভাবে, যদিও আমাদের একজন উপদেষ্টা বলেছে যে ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি ভিত্তিতে সম্পর্ক নেই, থাকবে না, আসিফ মাহমুদ বলেছেন বাতিল করতে হবে একটা করে, জি, চুক্তিগুলো বাতিল করতে হবে। যদি বলবেন চুক্তিকে বাতিল করা সম্ভব, চুক্তি সামঞ্জস্যপূর্ণ না, এটাই চুক্তি ভয় ধরার অন্যতম লজিক, যে এটা আমার সঙ্গে যায় না, আমার স্বার্থহানি হয়, চুক্তি বাতিল করা যেতে পারে। এবং এই চুক্তিগুলো বাতিল না করলে আমাদের মানে একটা কথা বলি, দেখেন ধরেন ভারতের এই যে উত্তর পূর্বাঞ্চলে ভারত থেকে কোনো পণ্য যায় না, তাহলে এই পণ্যটা কই থেকে যেত? আমার ঢাকা থেকে যেত, তাই না? তাহলে আমার ঢাকা থেকে যায়, আমার প্রাণ গ্রুপ, ফ্রেশ গ্রুপ, তারা বিভিন্ন পণ্য ভারতের এই উত্তর পূর্বাঞ্চলে বিক্রি করতো আগে। যখন থেকে এই ট্রানজিটটা বাংলাদেশের উপর দিয়ে শেখ হাসিনা দিয়ে ফেললো, তখন থেকে প্রাণের ব্যবসা ডাউন হয়ে গেছে, ওখানে আর বাংলাদেশ থেকে পণ্য পাঠাতে হচ্ছে না, অর্থাৎ আমার দেশের যে ব্যবসায়িক সম্ভাবনা ছিল সেটাও হত্যা করা হয়েছে এই ট্রানজিটের মাধ্যমে। ইন্ডিয়া বাংলাদেশের উপর দিয়ে নেপাল, ভুটানকে পণ্য নিতে দেয় না কেন? কারণ এইটা তারা কলকাতাকে ব্যবহার করে, অর্থাৎ কলকাতার মধ্য দিয়ে নেয়, কলকাতার মধ্য দিয়ে ট্রেড করে, যেই কারণে তাদের এই 28 বা 23 বা 25 কিলোমিটারের যে করিডোর আছে, যেটা চিকেন নেক বলতেছি, এইখানে একটু রাস্তা দেয় না। এই রাস্তাটুকু দিলেই এই ভুটান, নেপাল আমাদের এখান থেকে আমার মংলা বন্দর ব্যবহার করতে পারে, আমাদের ব্যবসার পথ আরো প্রসারিত হয়। সেটা করতে দিচ্ছে না। কেন করতে দিচ্ছে না? আমরা করিডোর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেন করতে দিচ্ছে না? তাদের ব্যবসা লস হবে বলে। এখন শেখ হাসিনা সরকার অথবা সামনে যে সরকার আসে, তারাও যদি এই একই রকম নীতি চলে যে আমি তাদেরকে অব্যাহতভাবে ট্রানজিট দিয়ে যাব, তাহলে আমার এখান থেকে যে কিছুটা বাণিজ্য ঘাটতি কমার সম্ভাবনা ছিল, যে আমি ভারতের এই পশ্চিম অঞ্চল থেকে জিনিস কিনবো, বাংলাদেশের পশ্চিম অঞ্চল জিনিস কিনবো, কিন্তু আমি পূর্বাঞ্চলের কাছে জিনিস বেচবো, এই যে ব্যালেন্স অফ ট্রেড, এই ট্রেডটা তো নষ্টই করে ফেলেছে এই ট্রানজিটটা। সুতরাং এই ট্রানজিট আমরা বাতিল করতে বলতেছি কেন, এটা তো বুঝতে হবে। সরকার কি আমরা সেই শক্ত অবস্থানে পৌঁছাচ্ছি কিনা? এখন শক্ত হয়ে দাঁড়ালেই শক্ত, আপনি নরম হয়ে দাঁড়ালে নরম। এখন আমাদের শক্ত হওয়ার সক্ষমতা আছে কিনা? আমাদের ইতিপূর্বে ভারতের সাথে কিছু কিছু সংঘাতের নমুনা আছে, যেমন রৌমারি সংঘাত। সেইখানে বাংলাদেশের জনগণ এবং আমাদের বিডিআর ভারতের সঙ্গে যে লড়াইটা করলো, সেই লড়াইয়ে বাংলাদেশ জিতছিল না হারছিল, তাই না? ওটার উদাহরণ কি? 16 জন ইন্ডিয়ান মানে বিএসএফ মারা গেল, বাংলাদেশের বিডিআরে মারা গেল 3 জন। ঠিক আছে, আমরা তো লড়াইয়ে কোনো সময় দুর্বল ছিলাম না, হঠাৎ করে পুরো জাতি সময় তো একবারে দুর্বল হয়ে গেলাম, নতজানু হয়ে গেলাম। ঘটনা কি? আমার সীমান্তে নাগরিক হত্যা করে ফেলছে, মেরে ফেলছে একটার পর একটা। কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই। গত 16 বছরে 1110 জন মানুষ মেরে ফেলছে, কোনো যুদ্ধ নাই। বিশ্বের আর কোনো দেশের সীমান্ত এরকম পাইবেন না যে যুদ্ধ বিগ্রহ ছাড়া একটা করে মেরে ফেলছে। যেন এটা হলো সাইলেন্ট কিলিং,
মানে ইনজেকশন পুশ করে একটা মানুষকে মরার ইনজেকশন দিয়ে রাখছে, এক সময় সে মারা যাচ্ছে। এটা তো হতে পারে না। আমাদের এখন এই সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা? আমরা এই সরকারের কাছে এই যে দেখেন, যেদিন ইন্ডিয়ান ওরা ঢুকলো, ঠিক আছে, কি বলে ইন্ডিয়ান কূটনীতিকরা আমাদের উপদেষ্টার সাথে মিটিং করলো, সেই দিনের আগের দিন বাংলাদেশি নাগরিককে হত্যা করলো, ঠিক আছে। ওই হত্যাকাণ্ডের জন্য এই ইন্ডিয়ান অফিসাররা ক্ষমা না পাওয়া পর্যন্ত ওদেরকে বের হতে দেওয়া উচিত ছিল না। যে আপনারা আসছেন, আপনারা এখান থেকে বের হয়ে ব্রিফিং করবেন যে আর জীবনে এই কাজটা করবেন না। এটা তো সহজ হিসাব। যে সরকার যে বলল 10 লাখ ইন্ডিয়ান এখানে বাংলাদেশে চাকরি করছে, শুধু ব্রিফিং দিলে হবে, মুখরোচক কথা বললে হবে? এই 10 লাখের মধ্যে তো প্রথম দিনে 1000 মানুষকে গ্রেপ্তার করা উচিত ছিল। অন্তত 78 জন নাবিককে আমাদের জেলেকে যখন ধরে নিয়ে গেল, 78 জনের পরিবর্তে 700 ইন্ডিয়ানকে ধরে আটক রেখে এক জায়গায় করা উচিত ছিল। তা তো আমরা করছি না। বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি যেতে চাই ডক্টর আব্দুল আল মামুন স্যার আপনার কাছে। দেশ কি নির্বাচনের পথে এগুচ্ছে? সংস্কার, নির্বাচন দুটি বিষয় এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকের কাছে, বিশেষ করে রাজনীতিবিদদের কাছে। না, কিছুটা তো আমরা গত 2 সপ্তাহে পার্টিকুলারলি নির্বাচন কমিশন হওয়ার পর থেকে এটা একটা জিনিস। আরেকটি হচ্ছে যে গত কিছুদিন আগে আমরা দেখলাম যে অর্থনীতি বিষয়ক যে কমিটি, তারাও তাদের একটা রিপোর্ট দিয়েছে এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে অন্য কমিটিগুলো তাদের রিপোর্টটা দিয়ে দিবে। এবং অবশ্যই আমরা যে কথাটি বারবার বলছি যে সংস্কার হওয়ার পরে নির্বাচন, এবং সে ধরনের একটা জায়গায় আমার মনে হয় যাচ্ছে। তবে হ্যাঁ, যদি খুব বেশি সংস্কার পরিকল্পনা আমরা করি, এর আগে যেটা হয়েছিল আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরে বা 2011-এর পরে, সেরকম খুব বড় আকারের কোনো কিছু চিন্তা করা বা না করার বিষয়টা তো অবশ্যই সেটা রাজনীতিবিদ এবং সরকারের আলোচনার মধ্যে ডিপেন্ড করবে। কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের দিকে আমরা কিছুটা পথ পরিক্রমা দেখছি। সরকার কি কোনো রোড ম্যাপের দিকে আগাচ্ছে? সেটি আমি বারবারই বিভিন্ন টকশোতে এই কথাটা বলছি যে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে ইন্ডিয়ান এইসব প্রোপাগান্ডা বা এইসব ঘটনায় যে জিনিসটি হয়েছে, যে আমার মনে হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব ছিল সেটি কিছুটা কমিয়েছে এবং জাতীয় ঐক্যের একটা প্রতীক কিন্তু হয়েছে। যে বিভিন্ন, আমরা জানি যে একটা একই ফ্রেমে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি। আমি এটা বিশ্বাস করতে চাই যে ওখানে শুধুমাত্র ভারত কেন্দ্রিক আলোচনা ছিল না, অন্য আলোচনা ছিল বলে আমরা জানি, এবং সেখানেও এই কথাটি এসছে যে নির্বাচন যত দ্রুত দেওয়া যায়, কিন্তু অবশ্যই সংস্কার করার পরে। এখন কতটুকু সংস্কার হবে সেটি কিন্তু নির্বাচনের ব্যক্তি বা সময়টা নির্ভর করবে। কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রোড ম্যাপ দিলে আমার মনে হয় যে দেশে যে দ্রব্যমূল্য, অস্থিতিশীলতার কথা আমরা বলছি, ট্রাফিক, আইন শৃঙ্খলা, সেটি কিন্তু কিছুটা কমে আসবে, কারণ তখন দেশ একটা নির্বাচনমুখী অবস্থায় যাবে এবং একটা মেসেজ বোধহয় সোসাইটিতে যাবে যে সরকারের সাথে যে রাজনৈতিক দল তাদের বোঝাপড়া হচ্ছে এবং যে কারণে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। সেজন্যই খুব গুরুত্বপূর্ণ যে এখন হয়তো বা 1 মাসের মধ্যে, কিন্তু নির্বাচন দ্বিতীয়ত যে আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করা, একটি সঠিক জায়গায় নিয়ে আসা। দেখেন, একটা জিনিস কিন্তু অনেক বুঝতে হবে যে আমাদের কাঠামো স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যে আমাদের এখানে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি বা একটা ইসলামী বিপ্লব হয়নি, তার মানে কাঠামোগত জায়গাটায় আমাদের ঠিক আছে। সংস্কারগুলো দরকার সিস্টেমে। প্রথম ইস্যুটা কি, যে নির্বাচন, তারপরে আমাদের কনস্টিটিউশন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের প্রশাসন যেভাবে দলীয়করণ হয়েছে, যেভাবে ভেঙে পড়েছে, সেগুলোকে মেরামত করতে হবে। সেই সংস্কারগুলো কিন্তু অবশ্যই করতে হবে, কিন্তু কাঠামোগত পরিবর্তনের দিকে আমরা যাব কিনা সেখানে কিন্তু নির্বাচন কবে হবে না হবে তার বিষয়টা নির্ভর করবে। এবং যে কথাটি আপনি বললেন, আবারও আমি জোর দিতে চাই যে এখন একটা পথ নকশা বোধহয় খুবই গুরুত্বপূর্ণ, যে নির্বাচনটি কবে হবে সেটি রাজনৈতিক দলগুলোকে যেমন এক ধরনের স্বস্তি দিবে, সরকারের কিন্তু কাজ করতে সুবিধা হবে। এই মুহূর্তে আমার মনে হয় যে জিনিসটি প্রয়োজন, যে নির্বাচন সব যে 10টি কমিশন হলো তাদের রিপোর্টগুলো আসার পরে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা। এখন এখানে তো 10টি কমিশনের রিপোর্ট নিয়ে কিভাবে বসবে এবং ফ্রেমওয়ার্কটা কি হবে সেটা গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু নির্বাচনের যে ডামাডোল সেটি আবার থেমে যাবে বা পিছিয়ে যাবে। জি, ধন্যবাদ। মোহাম্মদ তারেক রহমান, আপনার কাছে আসতে চাইছিল, নির্বাচন তারপরে সংস্কার দুটি বিষয় কিন্তু রয়েছে, সেই পথে আসলে কত দূর এগুচ্ছি আমরা, কতটা গতি সংস্কার রয়েছে, আপনি যদি বলেন 2 মিনিটে। সংস্কার সঠিকভাবে করতে চাই, এই প্রশ্নটার জন্য সদিচ্ছা প্রয়োজন। আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি এটা 3 মাসেও করতে পারবেন, 6 মাসেও করতে পারবেন। আর যদি এইরকম হয় যে আপনার কিছুটা সময় ক্ষমতায় থাকার অভিলাষ হচ্ছে,
তাহলে এই সংস্কারের জন্য অনেক সময় লাগবে, এবং কত সময় লাগবে এটা আমরা জানি না। তো এটা একটা বিষয়। তো সংস্কারের বিভিন্ন টিমগুলো তো রিপোর্ট দিচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু ইলেকশন কমিশন গঠিত হয়ে গেছে, আমি যেটা বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার অনেক দিন ক্ষমতায় থাকতে চান না, কিন্তু তার আশেপাশে অনেকে থাকতে চাইতে পারেন, তাদের ওই অভিলাষ আছে। তারা একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করার জন্য অভিলাষ, সময় প্রয়োজন, এরকম হতে পারে, অথবা কিছুটা সময় পাওয়ার আর হাতে রাখার জন্য অভিলাষ, এটা হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস স্যার এমন একটা জায়গায় থাকা উচিত যে ওনার প্রয়োজন ফুরানোর আগেই ওনার এখান থেকে চলে যাওয়া উচিত, এবং আবার কখনো সংকট তৈরি হলে উনি বা ওনার মতো ব্যক্তিরা আবার আগে আসবেন সাহস করে। এই জায়গাতে যে ওনারা যদি কলঙ্কিত হন, বেজ্জতি হন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি যেটা চিন্তা করি যে আমাদের মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব, যেহেতু ইলেকশন কমিশন গঠিত হয়েছে, সচিব নিয়োগ দিয়ে ফেলেছে, এবং এপ্রিলের মধ্যে নির্বাচনের ডেটও ঘোষণা করা সম্ভব, এবং সেই দিকে যাবে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান, ডক্টর আব্দুল আল মামুন স্যার, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।